আজ আমরা একটি রোমাঞ্চকর যাত্রায় বের হতে চলেছি বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টের দিকে। এই আকাশ ছোঁয়া উচ্চতায় দাঁড়িয়ে থাকা এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ পর্বতই নয়, এটি একই সাথে সাহস, চ্যালেঞ্জ এবং মানুষের অদম্য সংকল্পের প্রতীক। কিন্তু এর বিশাল উচ্চতার বাইরেও এই পর্বতের রয়েছে অজস্র চমকপ্রদ রহস্য ও বিস্ময়কর তথ্য। এর পরিবর্তনশীল উচ্চতা থেকে শুরু করে রহস্যময় হিমমানব বা ইয়েতির গল্প, এভারেস্ট আমাদের সবসময় অবাক করে। তাই প্রস্তুত হয়ে নিন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাউন্ট এভারেস্ট সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। চলুন শুরু করা যাক। এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩১ ফুট। ২০২০ সালে চীন ও নেপালের যৌথ জরিপে এই উচ্চতা প্রমাণিত হয়। গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথমবার এভারেস্টের উচ্চতা মাপে, যা ছিল ৮,৮৪০ মিটার। পূর্বের পরিমাপের সাথে বর্তমান পরিমাপের পার্থক্যের কারণ তুষারের স্তর, টেকটনিক প্লেটের চলাচল এবং পরিমাপ পদ্ধতির কারণে। মাউন্ট এভারেস্টের নামকরণ করা হয় স্যার জর্জ এভারেস্টের নামে, যিনি ছিলেন ভারতের ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল। তিনি কখনো এভারেস্ট দেখেননি এবং নিজের নামের নামকরণের বিরোধিতা করেছিলেন। তবু ১৮৬৫ সালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি আনুষ্ঠানিকভাবে এই নামটি স্বীকৃতি দেয়। এভারেস্টের স্থানীয় নাম যথাক্রমে সাগরমাতা ও চমুলুংমা। নেপালি শব্দ সাগরমাতা মানে আকাশের কপাল বা আকাশের দেবী। তিব্বতী শব্দ চমুলুংমা মানে বিশ্বের মাতৃদেবী। স্থানীয় সংস্কৃতিতে এভারেস্ট একটি পবিত্র পর্বত হিসেবে বিবেচিত। এভারেস্টে প্রথম সফলভাবে আরোহণ করেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে ১৯৫৩ সালে। এটি জন হান্টের নেতৃত্বে একটি ব্রিটিশ অভিযানের অংশ ছিল। তারা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে এবং এভারেস্টের শীর্ষে মাত্র ১৫ মিনিট কাটায়। তেনজিং চূড়ায় মিষ্টি ও একটি পেন্সিল পুঁতেন প্রার্থনার অংশ হিসেবে, আর হিলারি তেনজিং এর ফটো তুলেন। এভারেস্টের সবচেয়ে বয়স্কতম আরোহী ইউইচিরো মিউরা। এই জাপানি স্কিয়ার ১৭ ও ৭৫ বছর বয়সেও এভারেস্ট জয় করেছিলেন। আরোহণের আগে তার পেলভিক ফ্র্যাকচার হয়েছিল, কিন্তু তিনি সময় মতো সুস্থ হয়ে ওঠেন। তার বাবা কেইজু মিউরা ৯৯ বছর বয়সে এভারেস্টে স্কি করেছিলেন, তবে তিনি শীর্ষে ওঠেননি। এভারেস্টের কনিষ্ঠতম আরোহী জর্ডান রোমেরো, যিনি ২০১০ সালে মাত্র ১৩ বছর বয়সে এভারেস্টে আরোহণ করেন। এর আগের রেকর্ড ছিল শেরপা মিং কিপার, তিনি ১৫ বছর বয়সে ২০০৩ সালে এভারেস্টে আরোহণ করেন। তিনি তার বাবা ও সৎ মায়ের সাথে এভারেস্টে উঠেছিলেন, যা পরবর্তীতে এভারেস্টে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে বিতর্ক সৃষ্টি করে। পরে নেপাল ১৬ বছর বয়সকে এভারেস্টে ওঠার জন্য ন্যূনতম বয়স হিসেবে বাধ্যতামূলক করে। শেরপা পেম্বা দর্জে সবচেয়ে দ্রুততম মাত্র ৮ ঘন্টা ১০ মিনিট এভারেস্টের চূড়ায় ওঠেন ২০০৪ সালে। তিনি সাউথ বেস ক্যাম্প থেকে বিরতিহীনভাবে একটানা শীর্ষে পৌঁছান। এর আগের রেকর্ডটি ছিল শেরপা লাকপা গেলুর, যার সময় লেগেছিল ১০ ঘন্টা ৫৬ মিনিট। যদিও জিপিএস ট্রেকিং না থাকায় এ নিয়ে কিছু বিতর্ক আছে। এভারেস্টে সর্বাধিকবার আরোহণের রেকর্ড শেরপা কামিরিথার। তিনি প্রথমবার শীর্ষে উঠেছিলেন ১৯৯৪ সালে এবং গড়ে বছরে দুবার করে ২০২৪ সাল পর্যন্ত মোট ২৯ বার শীর্ষে আরোহণ করেন। এক মৌসুমে ধারাবাহিক দুবার করে আরোহণের রেকর্ডও তার। তিনি 7 সামিট ট্রেকসের গাইড হিসেবে কাজ করেন। এভারেস্টে প্রথম নারী আরোহী জুনকো তাবে। তিনি শুধুমাত্র নারী আরোহী দ্বারা গঠিত একটি জাপানি দলের নেতৃত্ব দেন। তিনি ক্যাম্প 2-তে তুষারধসের শিকার হয়েও বেঁচে যান।
পরে তিনি 7 সামিট জয় করা প্রথম নারী হন। প্রথম দল হিসেবে শীতকালে এভারেস্টে উঠেন পোলিশ ডুও ক্রিজিস্টফ ভিয়েলেকি ও লেসেক সিচি 17 ফেব্রুয়ারি 1980 সালে। তখন তাপমাত্রা ছিল প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস বা -58 ডিগ্রি ফারেনহাইট, সাথে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। এখন পর্যন্ত ওই অভিযানটিকে এভারেস্টের সবচেয়ে কঠিন অভিযানগুলোর একটি বলে বিবেচনা করা হয়। এভারেস্টের 8000 মিটারের উপরের অংশটিকে ডেথ জোন ধরা হয়। এখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের 1/3 অংশ। যা সহজেই মস্তিষ্ক ফুলা, হাইপোক্সিয়া ও অঙ্গ বিকল করার মতো রোগ সৃষ্টি করতে পারে। তবে এই এলাকায় বেশিরভাগ মৃত্যুই হয় অতিক্লান্তি, পড়ে যাওয়া বা উচ্চতাজনিত অসুস্থতার কারণে। আরোহীরা এখানে 20-30 মিনিটের বেশি থাকতে চেষ্টা করেন না। এখন পর্যন্ত প্রায় 300-এর বেশি মৃতদেহ এভারেস্টে রয়ে গেছে। এদের মধ্যে বিখ্যাত মৃতদেহগুলোর একটি হল তোসেওয়াং পালজুর, যার মৃতদেহ শীর্ষের কাছে পড়ে আছে। সেখানে খুবই বিপদসংকুল আবহাওয়ার কারণে মৃতদেহ উদ্ধার করা অত্যন্ত বিপজ্জনক, তাই বেশিরভাগ মৃতদেহই রয়ে যায় অন্য সবার জন্য সতর্ক সংকেত হিসেবে। 2015 সালে নেপালে ভূমিকম্পের সময় তুষারধসে এভারেস্টের বেস ক্যাম্পে 19 জন মারা যায়, যা এখন পর্যন্ত এভারেস্ট অভিযাত্রীদের সবচেয়ে ভয়াবহ দিন বলে বিবেচিত। 2019 সালে রেকর্ড পরিমাণ প্রায় 891 জনের একই সাথে এভারেস্টে আরোহণের কারণে চূড়ার কাছাকাছি শীর্ষে লম্বা লাইন তৈরি হয়। সে বছর মোট 11 জন আরোহীর মৃত্যুর কারণ হিসেবে ডেথ জোনে দেরিকে আংশিকভাবে দায়ী করা হয়। পরে নেপাল চূড়ায় ওঠার পারমিট সীমিত করে দেয়। এভারেস্টের সবচেয়ে বিপজ্জনক অংশ ধরা হয় খুম্বু আইসফল অংশটিকে। এটি একটি সঞ্চরণশীল হিমবাহ, যেখানে বাড়ির মতো বড় বড় বরফখণ্ড হঠাৎই ভেঙে পড়ে। শেরপারা প্রতি মৌসুমে নতুন করে সিঁড়ি ও রশি স্থাপন করে এই অংশটিতে। এভারেস্টের এই অংশটি অনেকের মৃত্যুর জন্য দায়ী। এর মধ্যে উল্লেখযোগ্য হল 2014 সালে এই স্থানে 16 জন শেরপার মৃত্যু ঘটে। অবাক করা হলেও সত্যি, এভারেস্টের উচ্চতা প্রতি বছর প্রায় 4 মিলিমিটার করে বাড়ছে। এর কারণ মূলত ভূত্বকের ইন্ডিয়ান প্লেট ক্রমাগত ইউরেশীয় প্লেটের নিচের দিকে ঢুকে গিয়ে উপরের দিকে চাপ সৃষ্টির কারণে। এভারেস্টের বেস ক্যাম্প থেকে নামচে বাজার পর্যন্ত 42 কিলোমিটার পথে তেনজিং হিলারি এভারেস্ট ম্যারাথন নামে প্রতি বছর 2003 সাল থেকে একটি ম্যারাথন আয়োজন করা হয়। সবচেয়ে কম সময়ে এই ম্যারাথন শেষের রেকর্ড কামিরিতা শেরপার, যিনি 10 ঘন্টা 56 মিনিটে এই দৌড় শেষ করেন। 2010 সাল থেকে এনসেল নেপাল টেলিকম বেস ক্যাম্পে 3G ইন্টারনেট সুবিধা চালু করে। এর দ্বারা আরোহীরা লাইভ স্ট্রিম, পোস্ট বা ফোন করতে পারে। তবে কেউ কেউ মনে করে এটি চূড়ায় ওঠার স্বাভাবিক অভিজ্ঞতায় বিঘ্ন ঘটায়। 2005 সালে দিদিয়ের ডেলসাল
ইউরোকপ্টার AS350 হেলিকপ্টারে এভারেস্টের শীর্ষে 3 মিনিট 50 সেকেন্ডের জন্য ল্যান্ডিং করেন এবং প্রমাণ করেন অতি উচ্চতায়ও উদ্ধার কাজ সম্ভব, যদিও সে চেষ্টা খুব কম করা হয়। না, আপনি ভুল শুনেননি। এভারেস্টের মতো বিপদসংকুল ভয়ঙ্কর পরিবেশও আমাদের থামাতে পারেনি ঝগড়া করা থেকে। 2013 সালে ক্যাম্প 3-এ ইউরোপীয় আরোহী ও শেরপাদের মধ্যে আরোহণের পথ নিয়ে বিবাদের শুরু হয়। শেরপারা ইউরোপীয় আরোহীদের নিয়ম ভঙ্গের অভিযোগ করেন, যা তাদের মধ্যে একে অপরকে হুমকি ধামকি থেকে শুরু করে পাথর ছুড়াছুড়ি পর্যন্ত করায়। তবে শীঘ্রই যথাযথ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, অবস্থা আরও শোচনীয় হওয়ার আগে। যদি সমুদ্র তল থেকে হিসাব করা হয়, তাহলে হাওয়াইতে অবস্থিত মাউনা কিয়া পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, কারণ তখন এর উচ্চতা দাঁড়ায় 10,210 মিটার, যা এভারেস্টের থেকেও বেশি। কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে মাউনা কিয়ার উচ্চতা 4,207 মিটার, যা মাউন্ট এভারেস্ট থেকে কম। শেষ করা যাক একটি সার্বজনীন প্রশ্ন দিয়ে। এত সব কষ্টকর যাত্রা, সব ব্যথা, সব বিপজ্জনক পরিস্থিতির পরেও কেন মানুষ এভারেস্ট জয় করতে চায়? এই প্রশ্নের উত্তর একটু বিস্তৃত ও ব্যক্তি সাপেক্ষে কিছুটা ভিন্ন। অনেকের জন্য এভারেস্ট হলো শারীরিক ও মানসিক সীমার চূড়ান্ত পরীক্ষা। অনেক আরোহীর জন্য শিখরে পৌঁছানো মানে নিজের ভয়, কষ্ট এবং প্রতিকূলতাকে জয় করার প্রমাণ। কারো জন্য বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়ানো একটি বিরল ও ঐতিহাসিক কীর্তি, কারো জন্য এটি একটি জীবনের স্বপ্ন পূরণ, আর কারো জন্য প্রিয়জনের প্রতি শ্রদ্ধা বা নিজের জন্য একটি স্থায়ী ছাপ রাখার প্রক্রিয়া। এভারেস্ট অনেক অভিযাত্রীর জন্য শেষ মহান সীমানা। এর চরম উচ্চতা, অপ্রত্যাশিত আবহাওয়া এবং কিংবদন্তি তুল্য ট্র্যাজেডি মানুষকে এক অতুলনীয় রূপান্তরকারী অভিজ্ঞতার দিকে টানে। অনেক আরোহী হিমালয়ের অতুলনীয় সৌন্দর্য এবং প্রকৃতির নিষ্ঠুর মহিমার কথা বলেন। অনেকেই এভারেস্ট থেকে ফিরে আসেন সম্পূর্ণ বদলে গিয়ে। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা, সহযাত্রীর সঙ্গে গভীর বন্ধন এবং নির্জনতা মানুষকে গভীরভাবে আত্মনিমগ্ন করে। কারো জন্য এটি একটি তীর্থযাত্রা, মৃত্যুকে মোকাবেলা করা বা দৈনন্দিন জীবনের বাইরে জীবনের অর্থ খোঁজার একটি উপায়। কারো জন্য শিখরজয় একটি বিজয়, কারো জন্য যাত্রাটাই হলো আসল অর্থ, আর কয়েকজনের জন্য এটা একটা মরণ ব্যাধি হয়ে দাঁড়ায়। কেন সবাই চূড়ায় উঠতে চায়? এই প্রশ্নের উত্তরে 1924 সালে এভারেস্টে নিখোঁজ হওয়া অভিযাত্রী জর্জ মেলোরি বলেছিলেন, বিকজ ইটস দেয়ার।